প্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট ওয়াশ এখন কি যায় অনুষ্ঠানে। আপনাদের সাথে আজ পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি সঞ্জিদা রহমান। এই সময়ের অত্যন্ত পরিচিত এবং আলোচিত একটি শব্দ, একটি টার্ম হলো ট্যাগিং। ট্যাগ শব্দের আবিধানিক অর্থ হলো চিহ্নিত করা। এই শব্দটি এসেছে আর্থিক দায়যুক্ত সম্পদ, পশু, স্থাপনা এসব ক্রয় বিক্রয়ের সূত্রে। ধরা যাক আপনি ব্যাংক লোন নিয়ে একটি বাস কিনেছেন। এক্ষেত্রে বাসের গায়ে লিখে রাখতে হয় অমুক ব্যাংক অমুক শাখার কাছে দায়বদ্ধ। আবার ধরা যাক আপনি ঋণ নিয়ে একটি গরু কিনেছেন। সেই গরুটা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের ঋণের টাকায় কেনা তা চিহ্নিতকরণের জন্য ওই গরুর কানে একটি ধাতব রিং লাগিয়ে রাখতে হবে, যাকে বলা হয় ট্যাগ। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমরা প্রায় বলি ছবিটা বা বিষয়বস্তুটা আমাকে ট্যাগ করো। এখানে ট্যাগ হলো একজন ব্যক্তির প্রোফাইল বা কোনো কন্টেন্টের একটি নির্দিষ্ট অংশ অন্য ব্যবহারকারী বা বিষয়ের সাথে লিঙ্ক করার অনুশীলন। কিন্তু ভার্চুয়াল মাধ্যমের বহুল ব্যবহৃত ট্যাগ এখন আমাদের সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ বিশেষণ হিসেবে পরিণত হয়েছে। বলাই বাহুল্য, নেতিবাচক অর্থেই এর ব্যবহার হচ্ছে। এখন চলছে ফ্যাসিবাদের দোসর ট্যাগিং। গত 15 বছরে আমরা কথায় কথায় শুনেছি মুক্তিযুদ্ধ বিরোধী, রাজাকার, এরকম ট্যাগিং। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় ট্যাগিংয়ের ভয়াল বিস্তার। এ বিষয়ে কথা বলার জন্য আজ আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছেন ফারুক হোসেন, ছড়াকা, শিশু সাহিত্যিক এবং অবসরপ্রাপ্ত সচিব। আমাদের সাথে আছেন অন্তু করিম, মডেল এবং অভিনেতা, এবং সাথে রয়েছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, চেয়ারম্যান আইরাইট ও সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপি অস্ট্রেলিয়া। আজকের এই বিষয়টা কিন্তু দারুণ ইন্টারেস্টিং একটা বিষয়। বর্তমান সময়ে বহুল আলোচিত একটি শব্দ হচ্ছে ট্যাগিং। যদিও আলোচিত এখন, তবে এর বিস্তার কিন্তু অনেক আগের থেকেই আমরা লক্ষ্য করছি। শুধুমাত্র ভার্চুয়াল মিডিয়া আসার কারণে এর বিস্তারটার প্রভাবটা সব থেকে বেশি। আপনাদের কি মনে হয়, ভার্চুয়াল মিডিয়ার আগেও কি কখনো ট্যাগিং শব্দটার বিস্তারটা আমাদের সামাজিক বা দৈনন্দিন জীবনে ছিল? যদি আমরা ফারুক হোসেনকে দিয়ে শুরু করি। হ্যাঁ, ছিল। এবং ট্যাগিং শব্দটি আসলে 2য় শতাব্দী থেকে শুরু হয়। আমরা যদি পড়ি তাহলে গ্রিক পোয়েট আলফ্রেড গোলাক্স, তার লেখনীতে আমরা এই ট্যাগ শব্দটি পাই। এমনকি জার্মান ভাষাতেও এই ট্যাগ এর উৎপত্তিটা হয়েছে বহু বছর আগে। তখন বলা হতো টাচ অ্যান্ড গো। এই টাচ অ্যান্ড গো মানে একটা ক্লাসের সঙ্গে যাওয়া। এলোমেলো কিছু মানুষ আছে, তুমি তার সঙ্গে যাও, তুমি তার সঙ্গে যাও, অর্থাৎ শ্রেণীবিন্যাস করা। সো টাচ অ্যান্ড গো, অর্থাৎ তুমি ওই দলভুক্ত হয়ে প্রসিড করো। তো তার মানে আমরা দেখি যে ট্যাগ শব্দটি খুবই কার্যকর, খুব প্রয়োজনীয় একটি শব্দ, যেটা অনুসন্ধানের সুবিধার্থে দলবদ্ধ করার জন্য ব্যবহৃত হয়েছে। কিন্তু সেটা আসলে এখন নেগেটিভ সেন্সে কেন ইউজ করা হয়? এখন আমরা যখন বলি যে তিনি তার দোসর বা তিনি তার দলদাস, এটা আমরা নেগেটিভ অর্থে ব্যবহার করছি। ধরুন যে একজন এই যে ট্যাগ শব্দটার আগেও কিন্তু আমরা যে দলদাস ছিল বা যে তোষামতকারী ছিল বা যে দালাল ছিল, তাকে আমরা দালাল বলেছি। এটাও কিন্তু আসলে ট্যাগিং। যে তোষামতকারী ছিল, এটাও ট্যাগিং। তারপর যে যার দলভুক্ত, যে হ্যাঁ এ তার চাটুকার, এটাও কিন্তু দলভুক্ত। এইগুলো নেগেটিভ অর্থে। কিন্তু আবার ভালো অর্থে, যেমন ট্যাগ করো, অর্থাৎ একটা মূল্য ঝুলিয়ে দাও। একটা পণ্যের মূল্য ঝুলানোর জন্য যেই কাগজটি আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু ট্যাগিং। বই, এগুলো উপন্যাস, এগুলো কবিতার বই এবং এগুলো গল্পের বই, আমি যদি শ্রেণীভুক্ত করে একটি লাইব্রেরিতে যে ক্যাটালগিং যেটাকে বলা হয়, সেটাও কিন্তু ট্যাগিং। কারণ আমি শ্রেণীবিন্যাস করছি যাতে আমি খুঁজতে আমার সুবিধা হয়। এটা হলো পজিটিভ অর্থে। আবার যেমন ধরেন আমরা যদি চলচ্চিত্রে, আমাদের এখানে একজন শিল্পী আছেন, তাদের ক্ষেত্রেও অভিনয় করতে করতে কিন্তু একজনকে আমরা একটা শ্রেণীভুক্ত করি যে হ্যাঁ তিনি কৌতুক অভিনেতা হয়ে গেলেন, তিনি কিন্তু একজন ভিলেন হয়ে গেলেন, ভিলেন হয়ে উঠলেন, তিনি একটা নেগেটিভ রোল করছেন। তখন আমরা তাকে পরিচিত করানোর জন্য বলছি যে কৌতুক অভিনেতা তিনি। ওই কৌতুক অভিনেতাদের দলভুক্ত আরো এরকম অনেকেই আছে। সো এটা পজিটিভ এবং নেগেটিভ দু অর্থে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু ভার্চুয়ালি আমরা এখন এই ট্যাগিং শব্দটা অনেক নেতিবাচক অর্থেই বেশি ব্যবহার করছি। ভয়াল একটি শব্দ, এটা ভয়াল একটা শব্দ, ভয়াল একটি শব্দ হয়ে গেছে। সকল ক্ষেত্রে আমরা একে অপরকে ক্ষতিগ্রস্ত করার জন্য কখনো মিথ্যার আশ্রয় নিয়েই তাকে আমরা ট্যাগিং করি, তাকে আমরা ট্যাগ করি।
বিনোদন জগতের একজন আমাদের সাথে আছেন অন্তু করিম, আপনার কাছে জানতে চাই যে বিনোদন জগতের মানুষ যারা আছেন তাদের জীবনযাপন, ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা খুবই পুরনো একটি বিষয়। তবে এইসব চর্চার কারণে তাদের ক্যারিয়ারে যে বিভিন্ন শব্দ জুড়ে দেওয়া বিভিন্ন মানুষের সাথে, এগুলো কি এক ধরনের ট্যাগিং না? এবং এর নেতিবাচকতা একজন শিল্পীর জীবনে কীরকম? একজন শিল্পী যেমন ধরেন সোশ্যাল মিডিয়ার আগে যেটা হতো যে আসলে অন্যান্য যেসব মিডিয়া ছিল, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, এর মাধ্যমে কিন্তু একজন শিল্পীর বিস্তার হয় এবং তাকে সবাই চেনে। আর যখনই এই শিল্পীকে নিয়ে ট্যাগ করা হয় তখন স্বাভাবিক ব্যাপার, মানে সাধারণ মানুষের কাছে তো আসলে শিল্পীকে নিয়ে ট্যাগিংটা তার কাছে একটা অন্যরকম একটা সাবজেক্ট। মানে তিনি সবসময় চান যে আসলে শিল্পীকে নিয়ে চর্চার মধ্যে থাকতে। তো পজিটিভ চর্চাও থাকে, নেগেটিভ চর্চাও থাকে। তো নেগেটিভ চর্চাটা যেটা হয় যে শিল্পীর জীবনে, শিল্পীর শিল্প জীবনে অনেক বেশি এফেক্ট ফেলে। তো আর যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং এই ধরনের ট্যাগিং সরাসরি শিল্পী নিজে দেখতে পায়। আগে যেটা হতো যে অনেক সময় অনেক কিছু স্কিপ করা যেত, ঠিক আছে, সেটা শিল্পের মধ্যেই থাকতে পারতো, কিন্তু এখন সেটা স্কিপ করার কোনো উপায় নেই, কারণ এখন সরাসরি একজন ইউজার একজন শিল্পীকে সরাসরি ট্যাগ করতে পারছে। এতে করে হচ্ছে যে একজন শিল্পী তার শিল্পর জায়গা থেকে সরে আসে, কনসেন্ট্রেশন ব্রেক হয়, প্রপারলি সে তার নিজের শিল্পটাকে উপস্থাপন করতে পারে না। তো নেগেটিভ ব্যাপারে সেটা সাধারণ মানুষ হোক, শিল্পী হোক, এফেক্ট তো ফেলবে কিছুটা, এবং শিল্পীদের ক্ষেত্রে একটা অনেক বড় বেশি এফেক্ট ফেলে এবং যেটা স্ক্রিনে টের পাওয়া যায়। ভীষণ রকম সত্যি কথা। আসলে আমি এক্ষেত্রে ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান আপনার কাছে একটু আসতে চাই যে গত 15 বছর ছাড়াও বিভিন্ন রাজনৈতিক সরকারের যে সময় ছিল সেখানে আমরা দেখেছি ভিন্ন তরিকার বিভিন্ন লোকদেরও কিন্তু এই ট্যাগিং দেয়া হয়েছে। সেটা শুধুমাত্র শিল্পক্ষেত্রে বলবো না, অন্যান্য ক্ষেত্রে, এবং গণমাধ্যমে মূলত যারা কাজ করেছেন তাদেরকে এই ট্যাগিং দিয়ে নিষিদ্ধ করা হয়েছে। এই যে একটা নির্দিষ্ট সেক্টরে কাজ করার ক্ষেত্রে নিষিদ্ধ করার যে প্রবণতাটা, সেটাও কি এক ধরনের ট্যাগিং বলে আপনার মনে হয়? বিজয়ের মাস ডিসেম্বরে আমি বাংলাদেশের সূর্য সন্তান শহীদ মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানিয়ে শুরু করছি। দ্য ট্যাগিং ছিল, আছে। আমাদের ভাই বললেন যে এটা 200 বছর আগে শাব্দিকভাবে শুরু হয়েছে। আমি মনে করি এই ট্যাগিংটা মানুষ যেদিন পৃথিবীতে এসেছে সেদিন থেকে এসেছে, ট্যাগিং থাকবেই। ট্যাগিং থাকবে কেন? একজন, যদি আপনি কোরআনের দিকে তাকান, কাফের বলা হয়েছে, তাকে চিহ্নিত করা হয়েছে। একজন চোরকে যদি আমি চোর বলি, এতে ভুলের কিছু নেই। আবার একজন ভালো মানুষকে যদি ভালো মানুষ বলি, একজন ছড়াকারকে যদি ছড়াকার বলি, একজন অভিনেতাকে যদি অভিনেতা বলি, সেটা ভুলের কিছু নেই। প্রশ্নটা হচ্ছে আমি কিভাবে অ্যাসেস করছি। এখন অ্যাসেসমেন্ট করতে গিয়ে যদি আমি সত্যের পক্ষে থাকি, আমার অ্যাসেসমেন্টটা যদি সঠিক হয়, আমার অ্যাসেসমেন্টটা যদি ন্যায়ভিত্তিক হয়, আমার অ্যাসেসমেন্টটা যদি মরাল পার্সপেক্টিভটা মেনটেন করে হয়, তাহলে সেই ট্যাগিং কোনো সমস্যা নেই। কিন্তু দুর্ভাগ্যবশত গত 15 বছর 7 মাস পলাতক স্বৈররানী খুনি হাসিনা এদেশের মানুষকে নির্যাতন, নিষ্পেষণ এবং শোষণ করার জন্যে রাজাকার নাম দিয়ে স্টিম রোলার চালানো হতো। রাজাকার জামাত শিবিরের দোসর বলে স্টিম রোলার চালানো হতো। এখন এগুলো হচ্ছে নির্যাতন, নিষ্পেষণের ইনস্ট্রুমেন্ট। পৃথিবীর সকল দেশের যারা স্বৈর শাসক হন তার একটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে, দুইটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে। একটা হচ্ছে ট্যাগিং করে, নেগেটিভ নেতিবাচক ট্যাগিং, আর জিনিস হচ্ছে ভয় দেখায়। এই দুইটা ইনস্ট্রুমেন্ট ইউজ করে তারা শোষণের সাম্রাজ্য তৈরি করে। পলাতক স্বৈররানী চলে গেলেন। আমাদের বর্তমান সময়ে এখন কেউ কেউ বলছেন যে স্বৈরাচারের দোসর। এখন এই স্বৈরাচারের দোসর বলতে গিয়ে যদি সত্যিকার অর্থেই যারা দোসর ছিল তাদেরকে দোসর বলা হয়, আমি তো ভুলের কিছু দেখি না। আর যদি কারো বিরুদ্ধে সাজানো নাটক তৈরি করা হয় তাহলে অবশ্যই এটা খারাপ। কেননা পবিত্র কোরআনের সূরা নেসা 4 নম্বর সূরা 135 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছে, এ মোমেনগণ, তোমরা জাস্টিসের পক্ষে দাঁড়াও, যদিও সেটা তোমার বিরুদ্ধে হয়ে থাকে, অথবা তোমার বাবা মায়ের বিরুদ্ধে হয়ে থাকে, অথবা তোমার নেক্সট কিনের বিরুদ্ধে হয়ে থাকে, তুমি সত্যের পক্ষে দাঁড়াও। এখন আমার প্রশ্ন হলো, আমি যদি সত্যের পক্ষে দাঁড়াতে গিয়ে কাউকে বলি, চোরকে চোর বলি, তো দোষের কিছু থাকার আছে বলে আমি মনে করি না। সময় বদলে যায়, কিন্তু সৌন্দর্যের সংজ্ঞা বদলায় না। রূপ বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। ঐতিহ্য যখন আপন করে নেয় আধুনিকতাকে, তখন সৌন্দর্য ঠিকই খুঁজে নেয় স্যান্ডেলিনাকে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে
স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আপনি তো ফ্যাসিবাদের সরকারের কথা বললেন, স্বৈররানীর কথা বললেন এবং তার সময় এই যে নেতিবাচকতা ট্যাগিংয়ের ক্ষেত্রে কতটা ভয়ালো ছিল সেটাও বললেন, কিন্তু নেতিবাচক উদ্দেশ্যে কাউকে ট্যাগিংয়ের দায়ে কিছুটা হলে তো বিএনপিকেও নিতে হবে, তাই নয় কি? আমি মনে করি যে শুধু ট্যাগিং করা বা ট্যাগিং না করা নয়, যদি অন্যায়ভাবে কারো উপর কোনো ধরনের কোনো নিষ্পেষণ চালানো হয়, ট্যাগিং না করেও চালানো হয়, আমি এর বিপক্ষে। আমাকে সত্যের পক্ষে থাকতে হবে, এটা ট্যাগিং করা হোক আর ট্যাগিং না করা হোক, সত্যের পক্ষে থাকতে হবে। এবং বিএনপি যদি এর জন্য দায়ী হয় তাহলে বিএনপিকে তাকে আনসার দিতে হবে। গত 15 বছর 7 মাসে পলাতক স্বৈররানী খুনি হাসিনা যে সাম্রাজ্য তৈরি করেছে, সেই সাম্রাজ্যের মধ্যে একটা কাজ করেছে অত্যন্ত সূক্ষ্মভাবে, যেটাকে বলা হয় গোয়েবলসীয় থিওরি, যেটা জার্মানির নাৎসির দেয়া ছিল। এই গোয়েবলসীয় থিওরির মাধ্যমে এমন একটা কাজ করেছে যেটা 15 বছর 7 মাসে বিএনপির নামে এমন কুৎসা রটানো হয়েছে, বিএনপি এত খারাপ জিনিস হিসেবে পোর্ট্রেট করা হয়েছে, করার কারণে মানুষের মনে একটা ছাপ এঁকেছে। আপনার একটা কথা বলি, সেটা হচ্ছে এনপিএল নামে একটা বিষয় আছে, নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং। নিউরোলিঙ্গুইস্টিক প্রোগ্রামিং এমন একটা জিনিস, যে জিনিসটা মানুষের ব্রেনের মধ্যে যদি 8 বার দেওয়ার পরে 9ম বার যখন দেয়া হবে, তখন ওই ব্রেনের তার সাবকনশিয়াস মাইন্ডে সে একটু কনফিউজড হয়ে যায়, সে মিথ্যাকে সত্য বলার একটা জায়গায় চলে যায়। তাকে যখন 18 বার দেওয়া হবে তখন সে মিথ্যার তাকে সত্যই মনে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে পোর্ট্রেট করা হয়েছে একটা সন্ত্রাস হিসেবে, কিন্তু প্রকৃত পক্ষে পলাতক স্বৈররানীর যদি পৃথিবীতে আপনি হিসাব করে দেখেন যে এই স্বৈররানীর সবচেয়ে বড় শত্রু পৃথিবীতে ধরা হয় একজনকে, সে হচ্ছে তারেক রহমান। তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাগুলো দেওয়া হয়েছে, একটা মামলার সঠিক বিচার করে তারেক রহমানকে প্রমাণ করা যায়নি যে সে আসলে খারাপ লোক। তার মানে কি? তার মানে বিষয়টা হচ্ছে এগুলো সব কিছু ছিল বানানোর সাজানোর নাটক। আজকে আমি মনে করি যে আমরা সবাই সত্যের পক্ষের মানুষ, যারা সেই সত্যকে উপস্থাপন করা আমাদের নৈতিক দায়িত্ব, মরাল দায়িত্ব। আমরা এই নৈতিক দায়িত্বের পাশে দাঁড়িয়ে আমরা সত্যকে যদি উন্মোচন করতে পারি, তাহলেই সম্ভব বাংলাদেশের মধ্যে ট্যাগিং না, ফ্যাগিং না, কোনো কিছু না, সত্যের পক্ষে দাঁড়িয়ে সত্যের পতাকা সামনের দিকে নিয়ে যাওয়া। সত্যের পতাকাই যদি আসলে মূল লক্ষ্য হয় যে কোনো রাজনৈতিক দলের, তাহলে এই যে ট্যাগিং বা যা কিছু ব্যবহার করে এখন যারা সুবিধা নিতে চাচ্ছে, এই সুবিধাভোগীরা আসলে কারা? রাইট, দ্যাটস এ ভেরি গুড পয়েন্ট। এখন সুবিধা নিতে চাওয়ার কিছু লোক যে নাই বিএনপির মধ্যে, তা কিন্তু বলা যাবে না। বিএনপির মধ্যে আছে অবশ্যই, শুধু বিএনপির মধ্যে না তো, পৃথিবীর সকল জায়গায় থাকবে। আপনি মুসলমান, আমি মুসলমান হিসেবে যদি আমি আগামী দিন ড্রিঙ্কস করি, মদ খাই, এবং মদ খাওয়ার কারণে যদি বলা হয় যে মুসলিম মদ খেয়েছে, এটা আসলে মুসলিম শব্দটার প্রতি একটা অবিচার করা হবে। তাহলে অবিচার করতে হবে কি? আমি ব্যক্তিগত হাবিব, আমি খেয়েছি, আমার বিচার করা উচিত এবং আমার বিরুদ্ধে ক্লেম আসা উচিত। এখন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এত বড় রাজনৈতিক দলের মধ্যে হাতে গোনা কিছু 2-4টা দুষ্কৃতকারী থাকতে হবে এবং বিএনপি তার জন্য সঠিক ব্যবস্থা নিচ্ছে। আপনি খেয়াল করে দেখবেন অনেককেই সাসপেন্ড করা হয়েছে, 520 জনের মতো সাসপেন্ড করা হয়েছে। যারা এখন ওই যে চাঁদাবাজির খবর আমরা পাচ্ছি, চাঁদাবাজির খবর আপনি কি পাচ্ছেন, কতটুকু চাঁদাবাজির খবর আসছে সেটা আমি ঠিক জানি না। চাঁদাবাজির খবর তো কিছু না কিছু নিশ্চয়ই আছে, তদন্তের দাবি রাখে, নিশ্চয়ই আছে। সরি, তদন্তের দাবি রাখে কি চাঁদাবাজি? আমরা একটু ফারুক হোসেনের কাছে আসতে চাই। এই যে রাজনৈতিক ব্যাপার নিয়ে আমরা কথা বললাম, যে রাজনৈতিকভাবে যারা কাজ করছেন বা সরাসরি সম্পৃক্ত, তারা আসলে ট্যাগিং এর ভয়ালো থাবার সম্মুখীন হচ্ছেন, কিন্তু আমরা দেখেছি বিগত বছরগুলোতে বা সাম্প্রতিক সময়ে দলনিরপেক্ষ অনেক কর্মকর্তাও আছেন যারা এই ট্যাগিংয়ের শিকার হয়েছেন এবং কোনো দোষ বিচার না করেই তাদেরকে একটা নির্দিষ্ট সীমারেখায় আটকে দেওয়া হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। এই জায়গাটার আসলে মূল উদ্দেশ্য কি বলে আপনার মনে হয়? এটা অ্যাকচুয়ালি একটা প্রফেশনাল কম্পিটিশন বলা যেতে পারে নেতিবাচক অর্থে। এই প্রতিযোগিতাটা সেটি হলো যে সবসময় কিন্তু আমি যেই সুবিধাগুলো পাবো, সেই সুবিধার জন্য আমরা অধিক সংখ্যক প্রার্থী অপেক্ষমান থাকি। তো সুতরাং একজন আরেকজনকে আমরা সরিয়ে দিয়ে নিজে এগিয়ে যেতে চাই। তো এটা যদি করতে চাই, হয়তো ধরেন সুযোগ আছে 5, কিন্তু আমরা অপেক্ষমান আছি 100। এই 100 জন আমরা সবাই চেষ্টা করছি 5-এর মধ্যে যাওয়ার জন্য। তো সুতরাং আমরা সরাতে চাই কাউকে আমার সামনে থেকে। তো সরাতে চাওয়ার জন্য খুব মোক্ষম একটা হাতিয়ার যেটা প্রশাসনে, সেটি হলো ট্যাগিং করা। ট্যাগিং করা মানে আমি যদি এখন বিএনপি সরকার থাকে, বিএনপি যদি বলে, বিএনপির একজন সমর্থক কর্মকর্তা হিসেবে তিনি পরিচিত হয়ে ওঠেন যদি, এবং তিনি যদি বলেন, কনফিডেন্সিয়ালি বলেন যে এই কর্মকর্তা আসলে আওয়ামী লীগের,
অথবা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যদি বলে এই কর্মকর্তা আসলে বিএনপির, তাহলে এটা ট্যাগিং হলো নেতিবাচক অর্থে। এবং এই শুধুমাত্র এটাকে বলা হয় যে প্রেডিকশন, মানে ধারণা, এই ধারণার ভিত্তিতে বহু কর্মকর্তা বিপদগ্রস্ত হয়েছেন। হয়তো তিনি নিরীহ, হয়তো তিনি ঠিকমতো নিয়মিত নামাজ রোজা করেন, হয়তো দাঁড়িয়ে আছে, এটাও কিন্তু একটা প্রবলেম প্রশাসনে। তারপরে হয়তো তিনি কথাবার্তাগুলো সবসময় উচিত কথা বলার চেষ্টা করেন বা ভালোবাসেন বলতে। এইসব কর্মকর্তা যখনই থাকে তখনই তারা বিপদে থাকে এবং তাদেরকে অন্য পক্ষের বানানো হয়। তো এই ঘটনাটা যেটা হয়েছে সেটি হলো যে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই ট্যাগিংটা হয়েছে। যখনই দুটো দল তিনটে দল থাকবে তখনই এটা হবে প্রশাসনে। আমরা সুযোগ সুবিধার জন্য ছুটে বেড়াবো, আমরা কাছে যাওয়ার চেষ্টা করব, নিজেকে পরিচয় দেওয়ার চেষ্টা করব যে আমি তোমাদেরই লোক, কিন্তু আবার আমি রং বদলাতেও বেশি আমার সময় লাগে না। তো সেটা করে আবার আমি আমাকে রেস্টোর করারও চেষ্টা করি। কিন্তু এটা হয়েছে কি যে যদি আমি বাংলাদেশের স্বাধীনতার পর থেকে শুরু করি তাহলে এই ট্যাগিংটা তখন থেকেই শুরু হয়েছে স্মল স্কেলে, আস্তে 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 এটা সম্প্রসারিত হয়েছে। সবচেয়ে বেশি সম্প্রসারিত হয়েছে, আমাকে সত্য কথাটা বলতেই হবে, সেটি হলো অ্যাকচুয়ালি আওয়ামী লীগের আমলে গত 15 বছরে। কিন্তু এটা বিএনপিও করেছে, বিএনপিও কিন্তু বাধ্যতামূলক অবসর দিয়েছে। আমার জানা মতে 4 জন কি 5 জন বিএনপিও কিন্তু ওএসডি করে ফেলে রেখেছে। তো বিএনপির কাছে যারা যে সমস্ত কর্মকর্তা স্পষ্ট, সে ধরেন জনতার মঞ্চে উঠে বক্তৃতা দিয়েছে, বিএনপি তো তাকে ছেড়ে দিবে না। অথবা ধরেন আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছে, বিএনপিও, সরকার তাকে ছেড়ে দিবে না, সরকারের একটা নিজস্ব পলিসি আছে। যখন আবার ক্ষমতা বদল হলো তারা আবার এটাকে কিন্তু 10 গুণ বাড়িয়ে করেছে। এরপরে যারা আসবে হয়তো 20 গুণ বাড়িয়ে করবে। কিন্তু আজকে যে পরিবর্তনটা আমাদের সামনে এসছে, সেই পরিবর্তনটা দিয়ে আমরা এমন একটি পরিবেশ চাই, যেটি হাবিব সাহেব বললেন, শুধু সত্যের পক্ষে আমরা ট্যাগিং হব, যে আসলে আমি কি। বাড়াবাড়ির রাজনীতির আসলে একটা ফুল স্টপ আমাদের দরকার, এবং এই সময়ে এখন আমাদের সময়ের দাবি এটাই খুব প্রকৃত সময়। এবং মানুষ জন্মগতভাবেই কিছুটা স্বৈরাচারী, কিছুটা একনায়ক চিত্তের মানুষ থাকে। এবং এটা কিন্তু একদম শুরু থেকেই পৃথিবীর ইতিহাসের আদম আলাইহিস সালাম থেকে শুরু করেই ভাই আদম আলাইহিস সালামের সন্তান যারা আর কি, হাবিল কাবিল থেকে শুরু করে আপনি দেখবেন তারাও কিন্তু স্বৈরাচারী ছিল, তারাও কিন্তু একনায়ক ছিল, তারাও কিন্তু মানে চক্রান্তকারী ছিল। এগুলো থাকবে, কিন্তু এতটাই যে বেড়ে গেছে, এই বেড়ে যাওয়াটাকে থামিয়ে দিয়ে একটি সুন্দর শৃঙ্খলাপূর্ণ রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনিক পরিবেশ তৈরির জন্য যে সুযোগটা আমরা এখন পেলাম, এটাকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে বাংলাদেশের জন্য একটি বড় দুর্ভাগ্য নেমে আসবে। সত্যি তাই। আমি এই মুহূর্তে একটু অন্তঃকরণের কাছে যাব। আমরা তো রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্র বললাম এবং ট্যাগিংয়ের ক্ষেত্রে উঠে আসলো মূলত রাজনৈতিক ধারাটাই মূল কারণ হিসেবে দায়ী ট্যাগিংয়ের ক্ষেত্রে। একজন শিল্পী সত্তা হিসেবে আপনার কাছে জানতে চাওয়া যে আপনারা যে ট্যাগিংয়ের শিকার হচ্ছেন, এক্ষেত্রে ঘুরে ফিরে কি কোনো জায়গায় রাজনীতি চলে আসছে? রাজনীতি তো আসলে একদম রেগুলার লাইফের একটা অংশ। আপনি যেখানে যাবেন এটা আসবেই, আসতে বাধ্য। রাজনীতিকে বাদ দিয়ে তো আসলে লাইফ লিড করা যাবে না। কিন্তু শিল্পীদের যে দলভক্ত হয়ে যাওয়া বা দল অন্ধ হয়ে যাওয়া, এই বিষয়টা এখানে যেটা আমার একদম ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, যে একজন শিল্পীর কিন্তু একটা লাইফ স্প্যান আছে। যে আপনি জানেন একজন হিরো, সে আসলে একটা সার্টেন টাইম পর্যন্ত হিরো থাকতে পারে, তারপরে আসলে তার মানে ফেমটা ডিফেম হতে থাকে। একজন শিল্পী মানে এমন না যে অনন্তকাল কাজ করে যেতে পারবেন, ঠিক আছে? তো তখন মানে যেটা রিসেন্টলি যেটা দেখা গিয়েছে, যে চিন্তা করেছে যে আমার আসলে ভবিষ্যতে কী হবে আমি জানি না, আমি যদি একটু রাজনৈতিক ট্যাগ লাগিয়ে আমি যদি একটু সামনে আসতে পারি, আমি যদি মানে একটু মানে সংসদে চলে যেতে পারি, হ্যাঁ আমার জন্য সুবিধা হবে। এটা তো ইজিলি, যেহেতু আমার মানুষ আমার ফেসটা চেনে, আমি ফেসটাকে বিক্রি করে যদি রাজনৈতিক ট্যাগটাকে সামনে লাগিয়ে ইজিলি আমি একটা টিকিট পেয়ে যাই, আমি একটা এমপি হয়ে যাই, আমি সংসদে চলে যেতে পারলাম, আমার বাকি লাইফ সেট হয়ে গেল। তাহলে আমি কষ্ট করে অভিনয় কিছুদিন করে 2, 4, 5, 7, 10 বছর আমি মানুষের কাছে পরিচিত হলাম, পরিচিত হওয়ার পরে আমি একটা টিকিট পেলাম, আমি সংসদে চলে গেলাম, এবার অভিনয় ছেড়ে দিয়ে পুরোদস্তুর রাজনীতিবিদ হয়ে যাও। তো এইটা একটা টার্গেট থাকে। মানে আমার মনে হয়েছে, একদমই আমার ব্যক্তিগত মতামত, যে আমার মনে হয়েছে যে এটা মানে খুব সহজ একটা রাস্তা, ইজিলি এটা করা যেতে পারে। 1-2 জন হয়তো বা সেই রোডে হেঁটেছেন, 2-1 জন সাকসেস হওয়ার পরে দলবদ্ধ হয়ে সবাই চলে গেছে যে হ্যাঁ এটা তো একটা ভালো ওয়ে,
হ্যাঁ, কারণ আমি সারা জীবন এলাকায় রাজনীতি করি নাই, সারা জীবন এলাকায় সময় দিইনি, কোনো সোশ্যাল ওয়ার্ক করি নাই, মানুষের ভালো মন্দ বুঝি নাই, শুধুমাত্র ফেসটা পরিচিত করেছি, সামনে এসেছি, এখন এই লাইনে ধরে মোটামুটি একটু রাজপথে যদি থাকতে পারি টিকিট আমার কনফার্ম। ঠিক আছে, তো এই ধরনের ট্যাগ এটা তো শিল্পীরা নিজেরা ইচ্ছা করে লাগানো, এটা তো তাকে কেউ জোর করে লাগিয়ে দেয় নাই, কেউ তো তাকে বলে না যে তুমি মিছিলে যাও, মিটিংয়ে যাও, এই কাজ করো সেই কাজ করো। তোমার কাজ হচ্ছে শিল্প নিয়ে, তোমার কনসেন্ট্রেশন থাকবে শিল্পের, মানে শিল্পী, তুমি শিল্প নিয়ে থাকবা। তো তুমি যখন এখানে যাচ্ছ ডেফিনেটলি তুমি তখন আর শিল্পী নাই, তুমি তখন রাজনীতিবিদ হয়ে গেছো। তুমি দুইটা আইডেন্টিটিকে একসাথে নিজেই ট্যাগিং করতেছো। এটা যারা নেগেটিভ ইউজ করবে তাদেরকে নেগেটিভ এটার ফল ভোগ করতেই হবে। যদি সে পজিটিভলি করে যে হ্যাঁ আমি শিল্পী, শিল্পীর জায়গা থেকে আমি দুটো কথা বলছি, সেটা ন্যায়ের পক্ষে, সেটা যারই বিরুদ্ধে যাক না কেন, ন্যায়ের পক্ষে যদি কথা বলে থাকে সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর যারা নিজেরা ট্যাগ দিচ্ছে নিজেদেরকে শিল্পী এবং রাজনীতিবিদ দুইটা, তাদের আসলে যদি রং কাজ করে থাকে তাদেরকে ফলভোগ করতে হবে। যারা রাজনীতি করছে, যারা স্বেচ্ছায় করছে, তাদের ট্যাগিং এর কথা আমি মেনে নিলাম, কিন্তু অনেকেই আছেন যে নির্দোষ থাকার সত্ত্বেও এই যে কিছু রাজনৈতিক মারপ্যাচে পড়ে তাদের ক্যারিয়ারে ট্যাগিং এর একটা ধাবা লেগে যায়, তাদের ক্ষেত্রে আসলে করণীয়? তাদের ক্ষেত্রে আসলে দেখেন ব্যাপারটা হচ্ছে যে মানে একজন শিল্পী সব জায়গায় তাকে কাজ করতে হয়। ঠিক আছে, যখন যেখানে যাকে ডাকা হবে তাকে সেভাবে কাজ করতে হবে। এখন একটা কাজের কারণে যদি একটা শিল্পীর কাঁধে ট্যাগ লেগে যায়, এটা আসলে খুবই দুঃখজনক। এখন যেভাবে মনে করেন যে মহামারীর আকারে ট্যাগিং দেওয়া হয়, এই ট্যাগিং তো আপনি আসলে মহামারীতে এভাবে বন্ধ করা যায় না। এটা আসলে আমাদের নিজেদের জায়গা থেকে নিজেদের শুধরাতে হবে যে আমি আসলে ট্যাগ দিচ্ছি, ট্যাগটা আসলে কতটুকু এই মানুষটার ক্যারিয়ারের উপর ইফেক্ট ফেলবে। ঠিক আছে, যে নিজের স্বেচ্ছায় ট্যাগ নিচ্ছে এটা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু যাকে চাপিয়ে দেওয়া হচ্ছে এটা তার প্রতি মানে অবিচার করা হচ্ছে। এই অবিচার থেকে বের হতে আমাদের নিজেদের সোচ্চার হতে হবে, এবং এটা কোনোভাবেই কাম্য নয়। একদমই তাই। আমি হাবিবুর রহমান আপনার কাছে একদম শেষ দিকে চলে এসেছি, আমি ছোট্ট করে একটু জানতে যাব যে এই যে স্বৈরশাসনের পতনের পরে যারা ওই সময় কাজ করেছিলেন বা কাজ করেননি, তাদেরকেও কিন্তু একটা ট্যাগিং এর শিকার এখন এ পর্যায়ে হতে হচ্ছে। যেমন স্বৈরাচারের দোসর ট্যাগটা আমরা লাগাচ্ছি, তাকে প্রমোশনাল বিভিন্ন জায়গা থেকে বঞ্চিত করা বা ওই একটা টেন্ডেন্সি তৈরি হচ্ছে। এই যে একটা সংস্কৃতি তৈরি হচ্ছে, এর থেকে বেরিয়ে আসতে হলে বর্তমান যারা সরকারে আছে, ভবিষ্যতে যারা আসবে, তাদের করণীয় আসলে কি হতে পারে? আমার জানা মতে, আমার হয়তো জানার সীমাবদ্ধতা আছে, কোনো সৎ সঠিক মানুষকে এই ট্যাগ দেওয়া হয়েছে বলে আমার জানা নাই। এক, দুই নম্বর কথা হচ্ছে, উনি একটা কথা বলতেছিলেন শিল্পী। আমার কাছে মনে হয় শিল্পী যারা শিল্প নিয়ে কাজ করে, আর শিল্প কি, আমার কাছে সংজ্ঞাটা মনে হয় দুই বা ততোধিক সুন্দরের সমন্বয়কে বলা হয় শিল্প। যেখানে দুই বা ততোধিক সুন্দর একসাথে সমন্বিত হয়, তারা কারো ভক্ত, কারো চামচা হয়ে যাওয়া ওই শিল্প শব্দটার জন্য অবমাননাকর। তাদেরকে ওই শিল্প থেকে সাইডলাইনে রাখা হচ্ছে শিল্পী সমাজের কাজগুলো আমি মনে করি। সারাদিন ল্যাপটপ, ফোন আর অফিসের কাজ। আমি চললাম, তুমি থাকো তোমার কাজ নিয়ে। হয়তো তোমারই জন্য হয়েছি যে প্রেমে বন্য। আমাদের মধ্যে এখনো প্রেম আছে, জানি তুমি অনন্য, তাই শুধু তোমাকেই চাই। জীবনের প্রতিটি মুহূর্ত হয়ে উঠুক স্পেশাল। ত্বকের যত্নে রোজ অয়েল এক্সট্রাক্ট এবং ময়শ্চারাইজার সমৃদ্ধ তিব্বত পমেড। পয়েন্টটা হচ্ছে, যাকেই ট্যাগ দেয়া হোক আর যাকে ট্যাগ না দেয়া হোক, কারো বিরুদ্ধে কোনো ধরনের ইনজাস্টিস হোক, সেটা আমি চাই না। আমি ব্যক্তিগত হাবিব, ট্যাগ দিয়ে হোক ট্যাগ না দিয়ে হোক, একজন মানুষ ভালো ছিল, তাকে না দিয়েও যদি তার উপর নির্যাতন করা হয়, ট্যাগ না দিয়েও, আমি এর বিপক্ষে, আমি সত্যের পক্ষে থাকতে চাই। আজকে জনাব তারেক রহমান আজ থেকে 1.5 বছর আগে 13ই জুলাই 2023-এ 31 দফার একটি কার্যক্রম দিয়েছেন। 31 দফার 2 নম্বর দফাটার মধ্যে দেয়া আছে যে রেইনবো ন্যাশন অ্যান্ড ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করার কথা। এটা কেন দিয়েছেন? এটা দেওয়ার কারণটা কি? বেসিক্যালি কারণটা হচ্ছে এই যে একটি জাতি গঠন করার জন্য প্রয়োজন ওই জাতির সকল মানুষকে ঐক্যবদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাওয়া। আমি যদি একটি জনসংখ্যাকে, একটি জনগোষ্ঠীকে বাদ দিয়ে আমি আমার মতো করে সামনের দিকে এগিয়ে যেতে চাই, তাহলে প্রকৃত অর্থে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। এই জন্যেই 2 নম্বর দফাটা হচ্ছে ন্যাশনাল রিকনসিলিয়েশন। এর অর্থ হচ্ছে এই যে যারা হয়তো কোনো কারণে, কোনো মার পেছে, কোনোভাবে ভুল রাস্তায় ছিল, তাদেরকে নিয়েও তারাও আমাদের দেশের মানুষ,
বাংলাদেশের ভূখণ্ডের মানুষ, তাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অলরেডি সেই পয়েন্টটা দিয়ে দিয়েছেন। আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের আনসার আই থিঙ্ক উই হ্যাভ দেয়ার। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ গঠনমূলক একটি আলোচনাই বলবো আপনাদের কাছ থেকে আমরা পেলাম। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য, আপনাদের মূল্যবান বক্তব্যগুলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে উপস্থাপন করার জন্য। ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। সেই প্রত্যাশা নিয়ে বিদায় নিব আপনাদের থেকে, বিদায় নিব আমার দর্শকদের থেকে। প্রিয় দর্শক, আমরা চাই যে কোনো অপরাধের বিচার হোক, যে কোনো অপরাধী তার দোষ যদি আমরা বিচার না করেই তাকে দোষী সাব্যস্ত করি, এই যে প্রক্রিয়া, এই আইনি প্রক্রিয়া, এই যে আমাদের সামাজিক এই যে অবস্থা, তার থেকে আমরা যেন বেরিয়ে আসতে পারি এবং ব্যক্তি জায়গা থেকে সচেতনতাই যেন এক্ষেত্রে আমাদের সবথেকে বড় ঢাল হয়, এই প্রচেষ্টা আমাদের থাকবে, এই প্রত্যাশা আমাদের থাকবে। সেই প্রত্যাশা নিয়ে আজকের আয়োজন থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।